প্রচণ্ড এই গরমে কাঁচা আম দিয়ে তৈরি এই রেসিপিগুলো একবার বানিয়ে দেখো। দারুণ স্বাদের এই রেসিপিগুলো শরীরকে যেমন ঠান্ডা রাখবে, মনকেও তৃপ্তি দেবে। আর কাঁচা আম দিয়ে তৈরি এই রেসিপিগুলো একদিন তৈরি করে বহু দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতেও পারবে। বাড়ির ছোট থেকে বড় সকলেই এই রেসিপিগুলোর ভক্ত হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই তৈরি করব কাঁচা আম দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি কাঁচা আমের লজেন্স। এই লজেন্স কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে আমি দেখাবো যে কিভাবে খুব সহজে কম উপকরণে আর স্বাস্থ্যসম্মতভাবে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি লজেন্স তৈরি করে নেওয়া যায়। আর এই লজেন্সগুলো একবার বানিয়ে প্রায় 1 বছর পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। কাঁচা আমের এই লজেন্সগুলো বানানোর জন্য আমি দুটো কাঁচা আমকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে একটু ছেঁকে নিতে হবে, কারণ আমাদের দরকার একটা মিহি পেস্ট। তাই পেস্টের মধ্যে যদি কোনো ছোট ছোট আমের টুকরো থেকে থাকে, এইভাবে ছেঁকে নিলে টুকরোগুলো ছাঁকনির মধ্যে আটকে যাবে আর আমরা পেয়ে যাব একদম ফাইন একটা আমের পিউরি। এই যে দেখো, অনেকটা আমের পেস্ট বের করে নেওয়া হয়ে গেছে। আর এই যে ছাঁকটিতে যেটা আটকে আছে, এটাকে আমি আরও একবার মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে আরও 1 টেবিল চামচ জল দিয়ে আরেকবার পেস্ট করে নিয়ে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। এর ফলে আমটা আমাদের কম নষ্ট হবে। দেখো, অনেকটা পিউরি আমরা পেয়ে গেছি দুটো আম থেকে। এইটাকে আমরা এবারে একটু মেপে নেব। পেস্টটাকে মেপে নিলে চিনির পরিমাণটা দিতে সুবিধা হবে। এই বাটিটার 1.25 বাটি পেস্ট আমরা পেয়েছি। পেস্টটাকে আমরা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। ওই একই বাটির মাপে আমরা 1 বাটি চিনি নিয়েছি। মানে যতটা পেস্ট তার থেকে একটু বেশি চিনি দিতে হবে। আর আমটা একটু টেস্ট করে দেখবে, যদি মনে হয় আমের টক পরিমাণটা বেশি আছে তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দেবে। চিনিটাকে আমের পেস্টের মধ্যে ঢেলে দিয়েছি। এখন চিনিটা পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে এখন মাঝারিতে রেখেছি আর অনবরত নাড়াচাড়া করে এইভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, ফুটতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় একদমই লাগে না। আর আমরা যেহেতু আমগুলো পেস্ট করার সময় জলের পরিমাণটা কম ব্যবহার করেছি, তাই আরও তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। আমের পেস্ট বা আমের জুসের সাথে চিনিটা এখন খুব ভালোভাবে মিশে গেছে। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে। আরও একটু ফুটিয়ে নিয়ে জুসটাকে একটু ঘন করে নিতে হবে। দেখো, জুসটা এখন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন হাতের কাছে যদি জলজিরার প্যাকেট থাকে, তাহলে এর মধ্যে একটা জলজিরা দিয়ে দিলে আর কিছু দেওয়ার দরকার নেই। জলজিরার প্যাকেট সবসময় হাতের কাছে থাকে না, তাই হাতের কাছে পাওয়া যায় এই রকম উপকরণ দিয়ে আজকে কাঁচা আমের লজেন্সগুলো বানাবো। তার জন্য এখানে প্রথমেই দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, যেটা লজেন্সের মধ্যে একটা ঝাল ভাব আনবে। আর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ বিট লবণ দিলাম। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হাতের কাছে যদি জলজিরার প্যাকেট থাকে, তাহলে 1 প্যাকেট জলজিরা দিয়ে দেবে, তাহলে এগুলো কিছুই দিতে হবে না। লজেন্সগুলো যাতে দোকানের মতো দেখতে লাগে, তার জন্য এখানে আমি অল্প একটু ফুড কালার দিয়েছি। প্রথমে আমি 2 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়েছিলাম, ভালো কালার আসছিল না, পরে আরও 2 ফোঁটা কালার দিয়ে খুব ভালোভাবে আমের জুসের সাথে মিশিয়ে নিয়েছি। এইবারে লজেন্সটা বসানোর জন্য আমের জুসটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য চেক করে দেখতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে এইভাবে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর এটাকে কয়েক সেকেন্ড একটু ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে তুলে দেখতে হবে। যদি দেখো এর মধ্যে এখনও শক্ত ভাব আসেনি, তাহলে আরও একটু পাক করে নিতে হবে। আর এই সময় খুব তাড়াতাড়ি যেহেতু ঘন হয়ে যায়, তাই নাড়াও বন্ধ করা যাবে না। আর 1 মিনিট অন্তর অন্তর কিন্তু এটাকে চেক করে করে দেখতে হবে। লজেন্সগুলো ঠিকঠাক জমার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেজ। এটা ঠিকঠাক মতো না হলে কিন্তু লজেন্সগুলো একদমই ভালো হবে না। ওপর থেকে দেখে মনে হবে লজেন্স জমে গেছে, কিন্তু খেতে গেলে দাঁতে আটকে যাবে, তাই সেই লজেন্স কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তার জন্য এই স্টেজটা খুব গুরুত্বপূর্ণ। এইভাবে 2 হাত দিয়ে টেনে টেনে দেখতে হবে। যদি দেখো এইভাবে টানার সময় টানতে অসুবিধা হচ্ছে, তখন বুঝতে হবে এটা লজেন্স বানাবার জন্য পারফেক্ট হয়েছে। এই যে দেখো, বারবার চেক করার পর এখন কিন্তু আমার এটা পারফেক্ট হয়েছে, কারণ টানতেও অসুবিধা হচ্ছে, সহজে ছিঁড়েও যাচ্ছে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন গরম থাকতে থাকতেই এগুলোকে জমতে দিতে হবে। আর এই গরম করার মধ্যেই সিরাপটা রেখে জমতে দিতে হবে, না হলে অন্য পাত্রে নিলে আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যে পাত্রে জমাবে তার মধ্যে জমতে দিয়ে দিতে হবে। আমি এখানে সিলিকনের মোল্ডের মধ্যে লজেন্সগুলো জমাচ্ছি। যাদের এই মোল্ডগুলো নেই তারা কিভাবে বানাবে সেটাও দেখিয়ে দেবো।
মোল্ডের সব কটা খাপের মধ্যেই আমি ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। এগুলো হাফ হাফ করেও দেওয়া যায়, সেক্ষেত্রে লজেন্সগুলো একটু পাতলা হবে। যাদের কাছে মোল্ড নেই তারা একটা স্টিলের প্লেট বা থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে তারপর চামচে করে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দেবে। আমি এখানে যখন দিয়েছিলাম তখন ক্যামেরাটা অফ করা ছিল, বুঝতে পারিনি বন্ধুরা, তাই তোমাদের দেখাতে পারিনি, তবে আমি এখনই দেখিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই হাত দিয়ে কীভাবে বানানো যায়। কড়ার মধ্যে যেটুকু মিশ্রণ পড়েছিল অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, চামচে করে তুলতে অসুবিধা হচ্ছিল। ওই মিশ্রণটা অল্প অল্প করে হাতে নিয়ে এইভাবে লজেন্সের আকার দিয়ে দিয়েছি। মিশ্রণটা যখন আরও শক্ত হয়ে গেছে, কড়া থেকে তুলে যাচ্ছিল না, তখন কড়াটাকে আমি ওভেনে আরেকবার বসিয়ে দিয়েছি। এই রকম অবস্থায় কড়াটাকে আবার কয়েক সেকেন্ডের জন্য ওভেনে বসালেই এটা আবার লিকুইড হয়ে যাবে। তারপর ইচ্ছে মতো তুমি শেপ দিতে পারবে। বন্ধুরা দেখো, এটা কিন্তু আবার আগের মতো লিকুইড হয়ে গেছে। আমার কাছে আর একটা মোল্ড ছিল, এই মোল্ডের কয়েকটা খাপে আমি কিছুটা দিয়ে দিলাম। আর তোমাদের যে আমি প্লেটের মধ্যে দেখাতে পারিনি, এখন একবার নিয়ে এটা দেখিয়েছি। দেখো এইভাবে দিতে হবে। আর তার আগে কিন্তু অবশ্যই প্লেটটাকে তেল মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তুলতে পারবে না। আর প্লেটের মধ্যে বানালে ওভেন থেকে নামিয়ে মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নেবে। সমস্ত মিশ্রণটাকে আমরা লজেন্সের জন্য জমতে দিয়েছি। এগুলোকে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেতেই রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই জমে যাবে। ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে। দেখো কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেছে আর এগুলো কত সুন্দরভাবে জমে গেছে। আর আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা লজেন্সগুলো কতটা পারফেক্ট হয়েছে। সব লজেন্সগুলোই মোল্ড থেকে বের করে নেব। মোল্ড থেকে খুব সহজেই উঠে আসে, কোনো সমস্যা হয় না। আর স্টিলের প্লেটে যদি তৈরি করো তাহলে চামচের হ্যান্ডেল দিয়ে একটু খোঁচা দিলেই খুব সহজে লজেন্সগুলো উঠে আসবে। তবে তার আগে অবশ্যই স্টিলের প্লেটে কিন্তু তেল মাখিয়ে তবেই লজেন্সগুলো তৈরি করতে হবে। এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা চিনি গুঁড়ো। এই চিনি গুঁড়োর মধ্যে লজেন্সগুলোকে খুব ভালোভাবে কোটিং করে নেব। যেহেতু এই লজেন্সগুলোর মধ্যে কোনো রকমের কেমিক্যাল দেওয়া নেই, তাই এইভাবে চিনি গুঁড়ো মাখিয়ে নিয়ে একটা কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় 1 বছর পর্যন্ত এই লজেন্সগুলো ভালো থাকবে। আর যে কাঁচের জারে রাখা হবে সেটা যেন অবশ্যই শুকনো হয়, ভিজে যেন না হয়। এখন তৈরি করব কাঁচা আম দিয়ে তৈরি একটা মিষ্টি রেসিপি। মিষ্টিগুলো বানানোর জন্য এখানে আমি 4টে কাঁচা আম নিয়ে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আমের টুকরোগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের পাতলা পেস্টের প্রয়োজন, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েই পেস্টটা বানিয়ে নিতে হবে। যেহেতু আমি ছোট মিক্সিং জারের পেস্টটা বানাচ্ছি, তাই অল্প অল্প করেই পেস্টটা তৈরি করে নিতে হবে। পেস্টটাকে মিহি করে তৈরি করে নিয়ে একটা বাটির উপরে ছাঁকনি রেখে ছাঁকনির মধ্যে পেস্টটা ঢেলে দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি, কারণ এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের একটা মসৃণ পেস্টের দরকার। ছাঁকনির ওপরে যেটা আটকে ছিল এটাকে আবার আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে কিছু আমের টুকরো দিয়ে আরও একটু জল দিয়ে এটাকেও আবার পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে নিলে জুসের পরিমাণটা আমরা বেশি পাবো। আমি একইভাবে সব আমগুলোকেই পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়েছি। আর সব শেষে ছাঁকনির মধ্যে যে অবশিষ্ট অংশটা পড়ে থাকবে এর মধ্যে অল্প একটু চিনি, সর্ষের তেল, লঙ্কা আর বিট লবণ দিয়ে মেখে কিন্তু খেতে দারুণ লাগে। বন্ধুরা দেখো, সমস্ত আমগুলো ছেঁকে এই জুসটা আমরা পেয়েছি। এখন এই জুসটাকে আমরা মেপে নেব। মেপে নিলে বাকি উপকরণগুলো দিতে সুবিধা হবে, কারণ এই মিষ্টিটা তৈরি করতে উপকরণের পরিমাণগুলো একদম ঠিকঠাক নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। দেখো এখানে আমাদের মোট একটা বাটির মাপ করে 3 বাটি জুস হয়েছে। এই মিষ্টিটা বানাতে আমরা কোনো আগার আগার পাউডার বা জেলাটিন ব্যবহার করব না, খুব সহজে পাওয়া যায় কর্নফ্লাওয়ার ব্যবহার করব। যেহেতু আমরা এখানে 3 বাটি আমের জুস নিয়েছি, তার জন্য 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। মাপটা কিন্তু এই হিসাবেই নিতে হবে। আর আমের জুসের পরিমাণ যদি 2-1 টেবিল চামচ কম বেশি হয় তার জন্য কোনো অসুবিধা হবে না। কর্নফ্লাওয়ারটা আমের জুসের মধ্যে ঢেলে দিয়ে জুসের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এখন ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যে বাটির মাপ করে আমরা আমের জুস মেপেছিলাম ওই বাটির মাপে 2 বাটি চিনি দিলাম, আর ওই একই বাটির মাপে দিয়ে দিলাম 1 বাটি জল। বন্ধুরা আমি এখানে যে মাপগুলো নিলাম অবশ্যই এই মাপগুলোকে কিন্তু ফলো করতে হবে, না হলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে না। আর এই মাপগুলো ফলো করে বানালে কিন্তু প্রথমবারই তোমরা এত সুন্দর একটা মিষ্টি তৈরি করে নিতে পারবে। আর এই মিষ্টিটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়। এখন চিনির সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পুরো চিনিটা গলে জলের সাথে মিশে যায় ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু সমস্ত চিনিটা জলের সাথে গুলে যাবে। দেখো পুরো চিনিটাই এখন কিন্তু জলের সাথে মিশে গেছে।
চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পরে আমরা যে কাঁচা আম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে এই চিনির রসের মধ্যে দিতে হবে, দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখন ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে, কারণ এর মধ্যে দেওয়া আছে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা লবণও দিতে পারো। এই লবণটা কিন্তু মিষ্টির স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এখন লো ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ কর্নফ্লাওয়ার যেহেতু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু কড়ার মধ্যে কর্নফ্লাওয়ারটা বসে যাবে। দেখো কত তাড়াতাড়ি ঘন হয়ে গেল। যেহেতু এটা কাঁচা আম দিয়ে বানানো, তাই কাঁচা আমের মতো লুক আনার জন্য আমি এখানে 2 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়েছি। এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও হবে। কালারটাকে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের মিশ্রণটা তৈরি হয়েই গেছে। এই যে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এইভাবে কড়ার থেকে গা ছেড়ে গেলে বুঝতে হবে যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা কেওড়ার জল। এর পরিবর্তে কিছুটা এলাচের গুঁড়োও দিতে পারো, আবার কোনোটাই যদি হাতের কাছে না থাকে বাদ দিয়ে তৈরি করতে পারো। সাথে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দেওয়ার ফলে মিষ্টিটার মধ্যে যেমন একটা শাইনি ভাব আসবে, আর মিষ্টিটা তেমনি কড়ার গা থেকে আরও ভালোভাবে ছেড়ে আসবে। মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য মাপটাও যেমন ঠিক রাখতে হবে, আর পাকটাও কিন্তু ভালোভাবে দিতে হবে। মিশ্রণটা ঘন হয়ে কড়ার গা থেকে যখন এরকম ছেড়ে ছেড়ে যাবে, তখনই কিন্তু নামাতে হবে। তার আগে নামালে মিষ্টিটাও যেমন ভালোভাবে জমতে চাইবে না, তেমনি খাবার সময় তো দাঁতে আটকাবে বা হাতেও লেগে লেগে যাবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কড়ার গাটা কত সুন্দর করে ছেড়ে দিয়েছে। এটা আমি অ্যালুমিনিয়ামের কড়াই বানিয়েছি, এটা ননস্টিকে বানালে কিন্তু আরও ভালোভাবে বোঝা যাবে। মিষ্টিটা জমানোর জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। কাঁচের পাত্র বা স্টিলের, যেটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে তার মধ্যে জমাতে পারবে। এর মধ্যে আমি অল্প একটু ঘি ব্রাশ করে দিয়েছি, সাদা তেলও ব্রাশ করা যায়। এর মধ্যে কিছুটা পরিমাণে মেলন সিড বা খরমুজের দানা ছড়িয়ে দিলাম। আরও একটা প্লেট নিয়েছি, এর মধ্যে কিছুটা জমাবো। আর সাথে একটা চকলেট মোল্ডও নিয়েছি, কেউ যদি চাও চকলেট মোল্ডও বানিয়ে নিতে পারো। এই বাটিতে বা প্লেটে ঘি বা তেল মাখানোর কাজটা আগে থেকেই করে রাখতে পারো, তাহলে কাজের অনেক সুবিধা হবে। বেশিরভাগ মিশ্রণটাই বাটির মধ্যে ঢেলে দিয়ে চামচের মুখের পিছনে একটু ঘি মাখিয়ে ওপরটা মসৃণ করে দিয়ে ওপর দিয়ে একটু মেলন সিড ছড়িয়ে দিলাম। লাইটের কারণে চকলেটের মিশ্রণের কালারটা কখনো ডিপ কখনো লাইট দেখাচ্ছে বন্ধুরা। চকলেট মোল্ডে 2 কাপে অল্প একটু মিশ্রণ দিয়ে বাকি মিশ্রণটা প্লেটের মধ্যে ঢেলে একইভাবে ছড়িয়ে দিতে হবে। মিষ্টির এই মিশ্রণটাকে ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে রাখলেই কিন্তু এটা খুব ভালোভাবে জমে যায়। ঠান্ডা হওয়া মাত্রই জমে যাবে। আমি এখন তোমাদের ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এরকম উপরে হাত দিয়ে দেখতে হবে, হাতে যদি কিছু না লাগে বুঝতে হবে এটা সেট হয়ে গেছে। দেখি বুঝতে পারছো বন্ধুরা, মিষ্টিটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখো। এখন এটাকে ডিমোল্ড করার জন্য বাটির মুখে একটা প্লেট বসিয়ে বাটিটা উপর করে দিলেই মিষ্টিটা আপনা আপনি প্লেটের মধ্যে খুলে আসবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে নিজের পছন্দের শেপে কেটে নিতে হবে। আর এই মিষ্টিটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা যে কোনো চাল আর সাথে একটা কাঁচা আম দিয়ে শরীর আর মনকে তৃপ্তি দেবে এই রকম একটা কাঁচা আমের রেসিপি। এখন আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো রাইস বা কাঁচা আম দিয়ে ভাত। তার জন্য বাড়িতে রোজের যে আমরা ভাত তৈরি করে খাই সেই চালই এখানে আমি ব্যবহার করেছি। চাইলে এই চালের পরিবর্তে কামিনী আতপ বা বাসমতি চালও ব্যবহার করতে পারো। এখানে 2 কাপ চাল নিয়ে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া চালগুলো প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জল দেব। যে কাপের মাপে চাল নিয়েছিলাম ওই কাপের মাপে আমরা জল দিচ্ছি। যেহেতু এখানে আমরা 2 কাপ চাল নিয়েছি, এই 2 কাপ চালের জন্য 4 কাপ জল দিলাম। কাপের যতটা উচ্চতা পর্যন্ত চাল নেবে ঠিক ততটা উচ্চতা পর্যন্ত জল নিতে হবে, তাহলে একদম পারফেক্ট ঝরঝরে ভাত তৈরি হবে। এখন এই চালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ রান্নার তেল আর 1 চা চামচ পাতিলেবুর জুস। এখন সব কিছুকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এইবারে চাপা দিয়ে এটাকে আমরা গ্যাস ওভেনে বসিয়ে দেব। তার আগে ভেন্টটা লাগিয়ে দিলাম। এইবারে প্রেসার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে আমরা ওভেনটা জেলে দিয়েছি আর 2টো হুইসেল পড়ার জন্য অপেক্ষা করতে হবে। 2টো হুইসেল পড়া মাত্রই ওভেনটা অফ করে দিতে হবে আর ভিতরের প্রেসারটা বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখো, প্রেসার কুকারে 2টো হুইসেল পড়ে গেছে। এবার আমরা ওভেনটা অফ করে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা বাকি কাজগুলো এগিয়ে নিই। এখানে একটা কাঁচা আম নিয়ে আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে সেই বড় ছিদ্র দিয়ে গ্রেট করেছি।
পুরো আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমগুলোকে সাইডে রেখে দিলাম। এদিকে প্রেসার কুকারের ভিতরে সমস্ত বাষ্প বাইরে বেরিয়ে এসেছে। এইবারে ঢাকাটা খুলে একটা হাতা দিয়ে এইভাবে ভাতগুলোকে একটু উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, অথচ ভাতগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখি বুঝতে পারছো বন্ধুরা ভাতগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। ফ্যান ঝাড়ার ঝামেলা ছাড়া এইভাবে প্রেসার কুকারে ভাত রান্না করেও খেতে পারো। এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যে মশলাটা এই রেসিপির স্বাদ এবং সুগন্ধ দুটোই বাড়িয়ে দেবে। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে 8-10টা গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ মেথি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়া মশলাগুলো এখন একটা হামানদিস্তার মধ্যে ঢেলে নিলাম। মশলাগুলো সাইডে রেখে দিলাম একটু ঠান্ডা হবার জন্য। ওই প্যানটাই আবার ওভেনে বসিয়ে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে চীনাবাদাম দিলাম। এই বাদামগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে আর 4টে গোটা শুকনো লঙ্কা। এগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে এখন 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। সব কিছু অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দিলাম, সাথে দিলাম কিছুটা কারি পাতা। এখন সমস্ত কিছুকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আগে আমরা কাঁচা আমটাকে যে গ্রেট করে রেখেছিলাম সেই আমটা থেকে 1 টেবিল চামচ মতো কাঁচা আম রেখে দিয়ে বাকি আমটা এর মধ্যে দিয়ে দিলাম। এই গ্রেট করা কাঁচা আমটা সমস্ত কিছুর সাথে অল্প একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য। আমরা ভাত রান্না করার সময় লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই এখানে লবণের পরিমাণটা অ্যাড করতে হবে। এখন এই লবণ আর হলুদটা সমস্ত কিছুর সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবারে আমরা আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলাটা হামানদিস্তার মধ্যে আধ ভাঙা করে ভেঙে নিয়ে প্যানের মধ্যে ঢেলে দিলাম। এই মশলাটাকে ফাইন পাউডার না বানিয়ে এইভাবে আধ ভাঙা করে দিলে খেতে বেশি ভালো লাগবে। মশলাটাকে আমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবার এই মিশ্রণটা ভাতের মধ্যে ঢেলে দেব। ভাতটা এখনও হালকা গরম আছে। এই হালকা গরম ভাতের মধ্যে তৈরি করে নেওয়া আমের মশলাটা ঢেলে দিলাম। এইবারে ভাতের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিছুটা মিশিয়ে নেবার পর আমরা যে কিছুটা গ্রেট করা কাঁচা আম রেখে দিয়েছিলাম এই আমটাকেও ভাতের সাথে মিশিয়ে দিলাম। আর শেষে দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। এখন সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই প্রচণ্ড গরমে কাঁচা আম আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর এই কাঁচা আম দিয়ে একবার এইভাবে ভাত রান্না করে দেখো, বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে এবং খেয়েও খুব তৃপ্তি পাবে এই প্রচণ্ড গরমে। আর এই আম ভাত বা ম্যাঙ্গো রাইস এতটাই সুস্বাদু হয় যে শুধুই খাওয়া হয়ে যায়। তবে তোমরা চাইলে এর সাথে আলুর দম বা হালকা ফুলকা কোনো সবজি বানিয়ে নিতে পারো। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।